গান্ধীজি না নেতাজি, কে বেশি বড়? এই প্রশ্নটা করলেই আমাদের মধ্যে দুটো দল তৈরি হয়ে যায়। একজন বলে গান্ধীজি না থাকলে ভারত কখনো স্বাধীন হতো না, আরেকজন সঙ্গে সঙ্গে বলে গান্ধীজি উনি কী করেছেন, নেতাজি না থাকলে ব্রিটিশরা ভারতই ছাড়তেন না। তারপর শুরু হয় তর্ক। একজন গান্ধীজির প্রশংসা করতে করতে নেতাজিকে ছোট করে, আরেকজন নেতাজির বড় করতে গিয়ে গান্ধীজির সমস্ত অবদানকে অস্বীকার করে। কিন্তু আজ আমি আপনাকে একটা প্রশ্ন করব, সত্যি কি ইতিহাসে এতটাই সাদা কালো? চলুন আজ দুটো পক্ষের তর্ক করি। একবার গান্ধীর পক্ষ থেকে আর একবার নেতাজির পক্ষ থেকে। আর শেষে দেখা যাক আমরা প্রতিদিন ইতিহাস নিয়ে লড়াই করছি নাকি ইতিহাসকে বুঝতেই ভুল করছি। ফার্স্ট রাউন্ডে গান্ধীর পক্ষ থেকে আমি বলছি, ধরুন আমি গান্ধীর পক্ষের মানুষ। আমি বলবো আপনি নেতাজিকে যতই ভালোবাসুন, একটা বিষয় অস্বীকার করতে পারবেন না, গান্ধীজি স্বাধীনতার আন্দোলনকে মাস মুভমেন্টে পরিণত করেছিল। এর আগে স্বাধীনতার আন্দোলন ছিল অনেক সময় শিক্ষিত, মধ্যবিত্ত, বিপ্লবী রাজনৈতিক কর্মী ও বিভিন্ন সংগঠনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু গান্ধীর নেতৃত্বে এটা ছড়িয়ে পড়েছিল কৃষক, শ্রমিক, নারী, শহর, গ্রাম, বিপুল সংখ্যক সাধারণ মানুষ রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স, লবণ সত্যাগ্রহ, যেটাকে বলে সল্ট সত্যাগ্রহ, এবং পরে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই আন্দোলনগুলি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি করেছিল। গান্ধীর সবচেয়ে বড় শক্তিটা কী ছিল? মাস মোবালাইজেশন। তিনি শুধু বলতেন না আমি ব্রিটিশদের বিরুদ্ধে, তিনি সাধারণ মানুষকে বলেছিলেন তুমিও এই স্বাধীনতার লড়াইয়ের অংশ। এটাই ছিল তার অসাধারণ শক্তি। কিন্তু এবার আমরা নেতাজির পক্ষ থেকে উত্তর দিচ্ছি। ঠিক আছে, গান্ধীজি মানুষকে আন্দোলনে এনেছেন, কিন্তু ব্রিটিশদের হাতে ছিল বন্দুক, সাম্রাজ্যের হাতে আর্মি ছিল, পুলিশ ছিল, মিলিটারি ছিল। তখন শুধু শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে কি সাম্রাজ্য ভেঙে পড়বে? নেতাজি বলেছিল প্রয়োজনে অস্ত্র হাতে লড়তে হবে। সুভাষচন্দ্র বোস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএকে নেতৃত্ব দেন। 1944 সালে আইএনএ জাপানি বাহিনীর সঙ্গে ভারতের উত্তর পূর্ব সীমান্তে অভিযান চালায় এবং ইম্ফল কেন্দ্রিক যুদ্ধে অংশ নেয়। সামরিকভাবে এই অভিযান কিন্তু সফল হয়নি, কিন্তু আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক প্রভাব পরে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেটা ইংরেজদের ভাবতে বাধ্য করে। রাউন্ডটিতে আমি যেটা নেতাজির পক্ষ থেকে বলতে চাই, এবার আমি নেতাজির পক্ষ নিয়েই বলছি। আপনি গান্ধীজিকে যতই ভালোবাসুন, নেতাজিকে ইগনোর করতে পারবেন না। নেতাজি শুধু বক্তৃতা দেননি, তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন। দেশ ছেড়ে জার্মানি গিয়েছিলেন, তারপর সাউথ ইস্ট এশিয়াতে গিয়ে আইএনএ গঠন করেছিলেন। ইন্ডিয়ার সোলজারদেরকে আমাদের এই স্বাধীন ভারতের জন্য লড়াই করার জন্য কিন্তু ইন্সপায়ার বা আহ্বান করেছিলেন, এবং তার নেতৃত্বেই কিন্তু আইএনএতে হিন্দু, মুসলিম, মানে জাতি ধর্ম নির্বিশেষে শিখ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু একসঙ্গে দল বেঁধে, জোট বেঁধে লড়েছিল। এমনকি মহিলাদের জন্য তিনি রানী অব ঝান্সি রেজিমেন্টও কিন্তু গড়ে তোলেন। তার মেসেজ ছিল খুব ক্লিয়ার, খুব পরিষ্কার, স্বাধীনতা ভিক্ষা নেওয়ার বস্তু নয়, স্বাধীনতার জন্য লড়াই করতে হয়। এবং আইনের পরবর্তী বিচারকগুলো ভারতীয় জনমতকে কিন্তু বিশালভাবে কিন্তু প্রভাব ফেলেছিল। এবার আমি গান্ধীর পক্ষের পাল্টা আক্রমণ। ঠিক আছে, নেতাজি সাহসী ছিলেন, আইনে তৈরি করেছিলেন, সশস্ত্র সংগ্রাম করেছিলেন, কিন্তু একটা প্রশ্ন, আইনে কি সামরিকভাবে ব্রিটিশদের পরাজিত করে ভারতকে স্বাধীন করেছিল? না, আইনের সামরিক অভিযান ব্যর্থ হয়েছিল। তাহলে কি নেতাজির অবদান শেষ? একবারেই নয়। কিন্তু এখানেই ইতিহাসকে অনেস্টলি দেখতে হবে। নেতাজির অবদান ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু তাকে একাই ভারতের স্বাধীনতার একমাত্র কারণ বলা ইতিহাসকে অত্যন্ত শরত করে ফেলা হবে আমাদের। এবার আমি নেতাজির পক্ষের পাল্টা প্রশ্ন যেটা বলবো, যে ঠিক আছে, কিন্তু তাহলে গান্ধীজি কি ব্রিটিশদের একাই তাড়িয়ে দিয়েছিলেন? এটাও বলা যায় না, কারণ স্বাধীনতা আন্দোলনে গান্ধী ছাড়াও ছিলেন নেতাজি, নেহেরু, প্যাটেল, ভগৎ সিং, রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আজাদ, সরোজিনী নাইডু, অসংখ্য বিপ্লবী, অসংখ্য অজানা মানুষ এবং কোটি কোটি সাধারণ ভারতীয়। এবারই আসল প্রশ্ন, এবার একটা আনকমফোর্টেবল কোশ্চেন করছি আমি। যদি গান্ধীজি এত গুরুত্বপূর্ণ হন, তাহলে নেতাজির দরকার কী ছিল? আর যদি নেতাজি সব কিছু করে থাকেন, তাহলে গান্ধীর মাস মুভমেন্টের কী দরকার ছিল? সম্ভবত উত্তরটা এখানেই লুকিয়ে আছে। এক একজনের স্ট্র্যাটেজি কিন্তু এক এক রকম ছিল। একজনের কী ছিল? শক্তি ছিল হচ্ছে মাস মোবালাইজেশন প্লাস নন ভায়োলেন্স রেজিস্ট্যান্স। আরেকজনের শক্তি ছিল
মিলিটারি রেজিস্ট্যান্স প্লাস রেভলিউশনারি ন্যাশনালাইজেশন, দুটোকে কিন্তু একই স্কেল দিয়ে আমরা মাপবো কী করে? এটা কখনোই সম্ভব না দুটোকে। আর আমরা অনেস্টলি গান্ধীর কী দুর্বলতা, এখন যদি আমরা সত্যি নিরপেক্ষ হতে চাই তাহলে গান্ধীর ভুল বা বিতর্কিত দিক নিয়েও কিন্তু কথা বলতে হবে। বা ফার্স্ট যেটা আমি বলবো যে বোসের সঙ্গে তার রাজনৈতিক কিন্তু মতবিরোধ ছিল, যেটা আমরা জানি যে 1939 সালে সুভাষচন্দ্র কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলো, তার সঙ্গে গান্ধী ও কংগ্রেস 1939 সালে সুভাষচন্দ্র বোস কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলো, তার সঙ্গে গান্ধী ও কংগ্রেসের অন্য নেতৃত্বের কিন্তু গুরুত্বপূর্ণ মতপার্থক্য তৈরি হয় এবং বোস শেষ পর্যন্ত সভাপতির পদ ছেড়ে দেন। তাহলে কি গান্ধী সবসময় সঠিক ছিলেন? না। 2 নম্বর যেটা আমি বলবো যে কাস্ট ও বর্ণ নিয়ে গান্ধীর অবস্থান কিন্তু বিতর্কমুক্ত ছিল না। গবেষণায় কিন্তু দেখা যায় যে কাস্ট নিয়ে তার অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এবং তার কিছু বক্তব্যকে পরস্পর বিরোধী হিসেবেও দেখা গিয়েছে। তিনি আনটাচেবিলিটির এর বিরুদ্ধে শক্তভাবে কাজ করলেও কাস্ট বা বর্ণ নিয়ে তার দৃষ্টিভঙ্গি নিয়ে সমালোচনা ছিল। তাহলে গান্ধী মহান ছিলেন বলে কি তার প্রতিটি চিন্তা সঠিক? না। আবার নেতাজির দুর্বলতা নিয়ে যদি আমি বলি, নেতাজির ক্ষেত্রে একই অনেস্টি দেখাতে হবে। নেতাজি স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল দিকগুলির মধ্যে একটি ছিল অ্যাক্সেস পাওয়ারের সঙ্গে তার সহযোগিতা। তিনি জার্মানিতে হিটলারের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং পরে জাপানের সহযোগিতায় আইনে পরিচালনা করেন। তার যুক্তি ছিল ব্রিটিশ এম্পায়ারকে পরাজিত করতে ব্রিটিশের শত্রুদের সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, স্বাধীনতার জন্য কি যে কোনো শক্তির সাহায্য নেওয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য? এটার উত্তর খুব সহজ নয়, কারণ হিটলারের জার্মানি এবং ইম্পেরিয়ালের জাপান দুটোই নিজেদের ভয়ঙ্কর যুদ্ধনীতি ও সাম্রাজ্যবাদী কর্মকাণ্ডের জন্য ইতিহাসে বিতর্কিত ও নিন্দিত। তাই নেতাজিকে মহান দেশপ্রেমিক বলা যায় কিন্তু তার সাথে অ্যাক্সিস স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এটা কিন্তু ঠিক না। আর আমরা যেটা রাউন্ড 5 আমি বলবো যে গান্ধী দেশ ভাগ করেছিলেন। এবার আমি আমাদের সবচেয়ে জনপ্রিয় আর্গুমেন্টে অনেকেই বলে যে গান্ধীর জন্যই নাকি ভারত ভাগ হয়েছিল, কিন্তু ইতিহাস কিন্তু এত সহজ নয়। গান্ধী ব্যক্তিগতভাবে পার্টিশনের বিরোধিতা করেছিলেন। গান্ধীজি হেরিটেজ পোর্টালের তথ্য অনুযায়ী 1947 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির পার্টিশন মেনে নিলেও গান্ধী নিজে পার্টিশনের বিরুদ্ধে ছিলেন এবং সেই সময় সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে উপবাস ছিলেন। পার্টিশনের পিছনে ছিল বহু বছরের রাজনৈতিক ও সাম্প্রদায়িক সংঘাত, কংগ্রেস ও মুসলিম লীগের মতপার্থক্য, ব্রিটিশ পলিসি, পাকিস্তানের দাবি এবং 1946-47 সালের সহিংসতা। এটা কিন্তু একটিমাত্র ব্যক্তির সিদ্ধান্ত নয়। তাই গান্ধী কস্ট পার্টিশন বলা ইতিহাসকে অতিরিক্ত সরল করে ফেলে। তবে এটাও বলা যায় তিনি পার্টিশনকে কিন্তু শেষ পর্যন্ত ঠেকাতে সমর্থ হননি। এই দুই বক্তব্য একসঙ্গে সত্য হতে পারে। এবার একটা প্রশ্ন আপনাদের জন্য, আপনি যদি বলেন শুধু গান্ধীর জন্য ভারত স্বাধীন, তাহলে আপনাকে জিজ্ঞেস করব, তাহলে নেতাজির আইএনএ ট্রায়ালস, 1946 সালের নেভাল মিউটিনি, যুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্যের দুর্বলতা, সাধারণ মানুষের আন্দোলন, অন্য নেতাদের অবদান, আর আপনি যদি বলেন শুধু নেতাজির জন্য ভারত স্বাধীন, তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করব যে নন কোঅপারেশন মুভমেন্ট, সেলফ সত্যাগ্রহ, সল্ট সত্যাগ্রহ, সিভিল ডিসওবিডিয়েন্স, কুইক ইন্ডিয়া মুভমেন্ট, কোটি কোটি সাধারণ মানুষের পার্টিসিপেশন, গান্ধীজির নেতৃত্বে মাস মোবিলাইজেশন, এগুলো কোথায় যাবে? তাহলে সত্যিটা কি? সম্ভবত সত্যিটা আরও বড়। ভারতের স্বাধীনতা কোনো একজন মানুষের অ্যাচিভমেন্ট ছিল না, এটা ছিল একটা কালেকটিভ স্ট্রাগল। কেউ রাস্তায় নেমেছে, কেউ জেলে গেছে, কেউ অস্ত্র হাতে নিয়েছে, কেউ অহিংস আন্দোলন করেছে, কেউ সংবাদপত্রে লিখেছে, কেউ ব্রিটিশ প্রশাসনে কাজ করতে করতে ভিতর থেকে পরিবর্তনের চেষ্টা করেছে, কেউ নিজের জীবন দিয়েছে, আর কোটি কোটি সাধারণ মানুষ তাদের জীবন, অর্থ, শ্রম, সাহস এবং স্যাক্রিফাইস দিয়ে এই আন্দোলনকে শক্তি দিয়েছে। সবচেয়ে ফাইনালি যেটা গুরুত্বপূর্ণ অংশ, এবার এই আসল কথাটা বলি, গান্ধীজিকে বড় করতে নেতাজিকে ছোট করার দরকার নেই, আবার নেতাজিকে বড় করতে গান্ধীজিকে ছোট করারও দরকার নেই। আপনি গান্ধীজিকে সম্মান করতেই পারেন, একই সঙ্গে নেতাজিকেও সম্মান করতে পারেন। আপনি গান্ধীজিকে নন ভায়োলেন্সের প্রশংসা করতে পারেন, আবার সাহস স্ট্র্যাটেজিরও প্রশংসা করতে পারেন। আপনি গান্ধীর কিছু সিদ্ধান্তের সমালোচনা করতে পারেন, আবার বোসের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও তুলতে পারেন। এটাই ম্যাচিওর থিঙ্কিং। কারণ একজন মানুষকে মহান বলার অর্থ এই নয় যে তার সব সিদ্ধান্ত মহান, আর একজন মানুষের একটি ভুল থাকলে তার সমস্ত অবদান মুছে যায় না।
তাই পরের বার যখন আপনার বন্ধু বলে গান্ধী না থাকলে স্বাধীনতা আসতো না, তখন আপনি বলবেন হয়তো গান্ধী ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান শক্তি। আর যখন অন্য বন্ধু বলবে নেতাজি না থাকলে স্বাধীনতা আসতো না, তখন বলবেন হয়তো নেতাজির সংগ্রাম ব্রিটিশদের উপর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছিল। কিন্তু তারপরে একটা প্রশ্ন করবেন, আমরা কি ইতিহাসকে বুঝতে চাই নাকি নিজের প্রিয় মানুষটাকে জেতাতে চাই? কারণ ইতিহাস কোনো ক্রিকেট ম্যাচ নয়। এখানে গান্ধী বনাম নেতাজিকে একজনকে জেতাতে হবে না। স্বাধীনতা কোনো একজনের ট্রফি নয়, এটা আমাদের বহু মানুষের ত্যাগের ফল। আর তাই গান্ধীজিকে ভালোবাসতে হলে নেতাজিকে ঘৃণা করতে হবে না। সিমিলারলি নেতাজিকে ভালোবাসতে হলে গান্ধীজিকে অপমান করতে হবে না। একজনকে সম্মান করার সবচেয়ে সুন্দর উপায় হলো অন্যজনের অবদানটাকে অস্বীকার না করা। এটাই ইতিহাসের প্রতি সম্মান। আর সবচেয়ে যেটা বড় কথা, এটা নিজের বিবেকের প্রতি সম্মান। আপনার মতে গান্ধীজি না নেতাজি, কার অবদান বেশি গুরুত্বপূর্ণ ছিল? কমেন্টে শুধু গান্ধীজি বা নেতাজি লিখবেন না, আপনার যুক্তিটাও লিখুন। কারণ এবার আমরা লড়াই করতে নয়, ভাবতে চাই। কারণ আমাদের আজকে যেটা সবথেকে বড় প্রবলেম, আমরা আজ ভাবতে পারি না নিরপেক্ষভাবে, ইনবায়াসড হয়ে। আজকে আমরা মাকে যদি ভালো করতে চাই, তো তখন আমাদেরকে হয়তো বউয়ের নামে নিন্দা করতে চাই, বা তেমনি বউকে ভালো করতে গেলে হয়তো শাশুড়ির সম্বন্ধে নিন্দা। তো এই যে এই ট্র্যাডিশনটাকে আমাদের ব্রেক করতে হবে, আমাদেরকে চিন্তাভাবনার সামনে বা নিজেদের কথাকে ভাবতে হবে। কারণ একজন মানুষের একটা ক্যারেক্টার বা একটা কিছু জিনিস খারাপ মানে সে পুরো মানুষটা কিন্তু খারাপ নয়। তো আমাদেরকে আনবায়াসড হয়ে ভাবনা চিন্তা করা, এটা আমি একটা কারো কোনো পার্টির ভালো কিছু বললাম মানে আমি সেই পার্টির, বা আমি কোনো একটা পার্টির কোনো কিছু একটা বিষয় নিয়ে আমি কিন্তু কোনো একটা সমালোচনা করলাম মানে আমি সেই অ্যান্টি, এটা কিন্তু নয়। এটা আমাদের হওয়া উচিত না। আমাদের শিক্ষার পরিচয় সেখানে যেখানে আমরা নিজেদেরকে নিরপেক্ষভাবে ভাবতে শিখব, আনবায়াসড হয়ে। থ্যাংক ইউ সো মাচ।